This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠোঁটকাটা স্পেশালে এখন আপনাদের কাছে 10টা পর পর ব্রেকিং নিউজ রাখবো। প্রথম আজকের বিগ ব্রেকিং কি আছে দেখুন। যুবভারতী কাণ্ডে বিজেপির দিকে চক্রান্তের ইঙ্গিত, কলকাতাকে কালিমালিপ্ত করতেই দিল্লির চক্রান্ত, এমনটা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করছেন। আজকের দ্বিতীয় বড় খবর কি আছে, দ্বিতীয় বড় খবর কি আছে পিসিআরকে বলল প্লে করতে। যুবভারতী কাণ্ডে শতদ্রু দত্তর 14 দিনের পুলিশ হেফাজত, আদালতের বাইরে জুতো হাতে গণবিক্ষোভ। তৃণমূলকে বাঁচাতে শতদ্রুকে বোড়ে বানানো হয়েছে, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তৃণমূলকে বাঁচাতে শতদ্রুকে বোড়ে বানানো হয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকে 3 নম্বর বিগ ব্রেকিং কি আছে এবার দেখবো। 3 নম্বর বিগ ব্রেকিং, সবঙ্গে বিজেপির পথসভায় হামলা। রবিবার মানে আজ বিজেপির পরিবর্তন যাত্রার পথসভা ছিল। অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতি তার নেতৃত্বে হামলা হয়েছে। 5 জন বিজেপি কর্মী এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। 5 জন বিজেপি কর্মী আহত হয়েছেন এই ঘটনায়। আজ 4 নম্বর বড় খবর কি আছে দেখি। বন্দর এলাকা থেকে আমাকে হারিয়ে দেখাক, বিজেপিকে ঠিক এভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ফিরহাদ হাকিম। আজকে 5th ব্রেকিং নিউজ কি। পূর্বস্থলীতে পঞ্চায়েত প্রধানের নাগরিকত্ব নিয়ে সন্দেহ প্রকাশ, প্রধান ভারতীয় নন বাংলাদেশে, এমনটা গ্রামবাসীরা দাবি করেছেন। প্রশাসনের কাছে নথি যাচাইয়ের আর্জি জানিয়েছেন তারা। আজকে 6th ব্রেকিং নিউজ কি আছে দেখবো। 6 নম্বর বড় খবর। হলদিবাড়ি থেকে গ্রেফতার বাংলাদেশি, নিউ বাস স্ট্যান্ডে সন্দেহজনকভাবে তাকে ঘোরাফেরা করতে দেখা যায়। ধৃত মোহাম্মদ মহুবরের বাড়ি ঢাকার মানিকগঞ্জে। আজকে 7th বিগ ব্রেকিং। মুখ্যমন্ত্রীর সভায় ছিনতাই হওয়া হার উদ্ধার হয়েছে। খোয়া যাওয়া 3টি সোনার হার উদ্ধার করতে পেরেছে পুলিশ। নদিয়া পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত ওই মহিলা। আজকে 8 নম্বর বড় খবর। এবার দেখবো আজকে 8 নম্বর বড় খবর। 35 টাকার লটারি কেটে 1 কোটির পুরস্কার, কোটি টাকা পেলেন আউশ গ্রামের ডলি বিবি। এবার 9 নম্বর ব্রেকিং নিউজ। বাংলাদেশে ফিরছেন খালেদা পুত্র তারেক রহমান। 17 বছরের নির্বাসন কাটিয়ে বড়দিনে তার ফেরার কথা। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী কি তারেক, এ প্রশ্ন এই মুহূর্তে উঠছে। আজকে 10 নম্বর বড় খবর। এবার ইরানে আবারও গ্রেফতার নোবেলজয়ী সমাজকর্মী নার্গিস মোহাম্মদীকে গ্রেফতার করলো ইরান পুলিশ। এই নিয়ে মোট 15 বার তাকে গ্রেফতার করা হলো। নার্গিসের মুক্তির দাবি জানিয়েছে নোবেল কমিটি। নার্গিসকে মুক্তির দাবি জানিয়েছে নোবেল কমিটি। ডিসেম্বর সেদিন কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রীর সভা থেকে খোয়া গিয়েছিল সোনার হার। একটা দুটো নয়, 3 দিনের মধ্যে চুরি যাওয়া গয়না উদ্ধার হয়েছে। এ কথা কেন বললাম, তার কারণ পুলিশ চাইলে পারে, কিন্তু শনিবার গতকাল কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এত বিশৃঙ্খলা, সেটা সামাল দেওয়া গেল না। এখানে আমি প্রশ্ন করছি কেন? পুলিশের বড় বড় কর্তারা ছিলেন, তারপরেও বিশৃঙ্খলার এই খেল, এই ছবি যুবভারতী ক্রীড়াঙ্গনকে দেখতে হলো। আর এই বিশৃঙ্খলতার যে ছবিটা সেখানে দেখা গেল, তার জেরে যুবভারতী ক্রীড়াঙ্গন ছাড়তে হলো লিওনেল মেসিকে। তাকে লিওনেল মেসিকে আপনারা দেখেছেন সেই ছবি। আর সব দায় কার ঘাড়ে গিয়ে পড়লো? মুখ্য আয়োজক শতদ্রু দত্ত। সত্যি কি সব দায় একা শতদ্রুর? প্রশ্নটা উঠছে। শতদ্রুকে গ্রেপ্তার করেই বলির পাঁঠা করেছে।
ইভেন্টটা শতদ্রু দত্ত করেছে, শতদ্রু দত্ত। আমি আবার বলছি, তার আগের দিন দুপুরবেলা 4 ঘন্টা অরূপ বিশ্বাস বসেছিল যুবভারতীতে কি হচ্ছে সেটা জানার জন্য। বারবার ফোন করা হয়েছে, শতদ্রু আসেনি। তারপর 2 ব্যক্তি অরূপকে জানিয়েছে সব ঠিক আছে, কন্ট্রোলে আছে, আপনি চিন্তা করবেন না। প্রথম তো হচ্ছে শতদ্রুকে গ্রেপ্তার করেই বলির পাঁঠা করেছে। বলির পাঠা শতদ্রু দত্ত। শনিবার বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হয় মূল আয়োজক শতদ্রু দত্তকে। রবিবার আদালতে তোলা হয়। আদালতের পথে যাওয়ার সময় ধৃতের কোমরে ব্যাগ। প্রশ্নটা তোলেন আইনজীবী এবং বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি। এক্স হ্যান্ডেলে লেখেন, আইনে স্পষ্ট বলা আছে কাউকে গ্রেফতার করা হলে সঙ্গে থাকা সবকিছুই বাজেয়াপ্ত করতে হয়। প্রশ্ন সেখানেই, আদালতে তোলার সময় শতদ্রুর কাছে কোমরের ব্যাগ এলো কোথা থেকে? পুলিশের হাতে গ্রেফতার একজন অভিযুক্ত কি করে ব্যাগ সঙ্গে রাখতে পারেন? ব্যাগ থাকতে পারে না। যদি সত্যি ব্যাগ থেকে থাকে তাহলে সেই ব্যাগ থাকার কোনো মতেই উচিত না। বাকি কি হয়েছে আমি বলতে পারবো না। বিতর্ক বাড়তে দেননি তৃণমূল মুখপাত্র। ততক্ষণে টনক নড়েছে পুলিশেরও। আদালত থেকে বেরোনোর পথে ধৃত শতদ্রুর কোমরে আর ব্যাগ নেই। প্রশ্ন সেখানেই, তাহলে আগে শতদ্রু দত্তর কোমরে ব্যাগ কেন রাখতে দিল পুলিশ? আর ওদিকে এফআইআর নিয়েও প্রশ্ন বিরোধী দলনেতার। এবং এই এফআইআরটা রাজীব কুমার মমতা ব্যানার্জির নির্দেশে শেষ করে দিয়েছে। এখানেও ইনস্ট্রুমেন্ট হচ্ছে শতদ্রু, একটা ব্রোকার। তাকেও অ্যাসিওর করা হয়েছে যে চাপে করতে হয়েছে, সামনে ভোট, ভীষণ উত্তেজনা। শুভেন্দু অধিকারীর অভিযোগ, চাপে পড়েই গ্রেফতার করতে হয়েছে শতদ্রু দত্তকে। শুধু পাঞ্জাবের 5টা নদী, একটা নদী, তারপরে রবি আছে, বিপাশা আছে, শুধু সতলেজ নয়। তাহলে এখানেও এই যে কাণ্ড করেছে, সেখানে শুধু শতদ্রু একা কেন? তার কারণ হচ্ছে তিনি ওইখানে বাকিদের ঢোকার ব্যবস্থা করে দিয়েছেন। একটা হুটখোলা জিপ রাখা যেত না? একটা বড় স্ক্রিন রাখা যেত না? একটা স্টেজ রাখা যেত না? তো উনি করেননি, তো উনি ছাড়া কে করবে এটা? শতদ্রু দত্তকে নিয়ে রাজনীতির তরজা তুঙ্গে। তবে বিরোধী দলনেতার দাবি, মামলা টিকবে না। এই কেস আলটিমেটলি তো টিকবে না। একদম সংগঠিতভাবে এটা করা হয়েছে, এফআইআর করা হয়েছে টু সেভ দ্য মিনিস্টার্স। রবিবারই ধৃত শতদ্রু দত্তকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বিধাননগর মহকুমা আদালত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই প্রশ্নটা উঠছে প্রথম থেকেই উঠছে প্রশ্ন। বড় ম্যাচে মাঠে জলের বোতল নিয়ে ঢোকা যায় না, আমরা জানি, সেই ইডেন গার্ডেন্স হোক বা যুবভারতী ক্রীড়াঙ্গন। তাহলে এত জলের বোতল এলো কোথা থেকে, এই প্রশ্নটা উঠেছে। 20 টাকার জলের বোতল 150-200 টাকা করে কারা বিক্রি করলো? জল কত? পুলিশ বা আয়োজকদের পক্ষ থেকে যে আপনার নিয়মাবলী দেওয়া হয়েছিল এন্ট্রির ক্ষেত্রে, সেখানে জলের বোতল নিষিদ্ধ বা নিয়ে ঢোকা যাবে না, বারণ করা হয়েছিল। জলের ব্যবস্থা ভেতরে আছে, সেই জন্যে কোনো রকম জলের বোতল আনার প্রয়োজন নেই। ভেতরে, স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে। জল খাও 20 টাকা করে দাও, 35 টাকা বাইরে 200 টাকা একটু কম করে আমরা তো খাবো। এটা আমরাও বিস্মিত, মাঠে কি করে জলের বোতল ঢুকলো। এটা তো অর্গানাইজাররাও নিশ্চয়ই তাদের পারমিশন দিয়েছেন বিক্রি করতে তাদের ইভেন্টে। এটা কি করে ঢুকলো? সাধারণ ম্যাচেই দেখা যায় না, এবং সেটা অস্বাভাবিক দামে বিক্রি হয়েছে। 200 টাকা দিয়ে জল খাবো, হিমালয় দিয়েও হতো। ভোট লুট করে, দত্তাবাদ লেক টাউনে ভোট লুট করে। এরও তদন্ত হওয়া দরকার। এই লোকটাকে ডেকে জিজ্ঞেস করা উচিত যে তোমাকে কে পাঠিয়েছে, তুমি যে বিতরণ করছো তোমার ঠিকাদারিটা কে নিয়েছে। এবং এটা তো নিশ্চয়ই যে এতগুলো বোতল যখন পড়েছে, মানুষের ক্ষোভের তখন ওইটাই হাতিয়ার, যে বোতল, জলের বোতল। তো এখন সেটা গেল কি করে, যাওয়া উচিত হয়েছে কিনা, এগুলো সমস্তটাই তো মাননীয় বিচারপতি দেখবেন। ফলে আমরা এই মুহূর্তে তাতে কেন কমেন্ট করব? এখানেই বাণিজ্য করে নেওয়া হয়েছে। এরা কারা? হু আর দে? তাই মমতা ব্যানার্জির তৈরি করা তার পাড়ার লোককে দিয়ে যে কমিটি তিনি বানিয়েছেন, কমিটি পশ্চিমবঙ্গের মানুষ মানে না, আমরা মানি না। বিজেপি যাদেরকে বোতল ছুঁড়তে পাঠিয়েছিল তাদেরকে একটু বলুক না, গিয়ে সাক্ষী দিয়ে আসতে বলবে আমরা তো বিজেপি পাঠিয়েছিল বোতল দিয়ে ছুঁড়তে বলেছে, ওরা স্টেটমেন্ট দিয়ে আসবে।
লজ্জায় মাথা হেঁট একেবারে। আন্তর্জাতিক লজ্জা এ বাংলাকে সইতে হলো। ভাবুন একবার, তথাকথিত ভিআইপিদের ভিড়ে লিওনেল মেসি কোথায়, আর তারই পরিণতি ভাঙচুর, লাঠিচার্জ, যুবভারতী ক্রীড়াঙ্গন লণ্ডভণ্ড। প্রশ্ন হচ্ছে দায় কার? এদের লজ্জা লাগা উচিত হায়দ্রাবাদের কাছ থেকে, অন্যদের কাছ থেকে শেখা। রেস্টুরেন্ট থেকে 45 লাখ, ভাবতে পারেন? আর ইনি বড় বড় কথা বলেন, সোশ্যাল মিডিয়া পোস্ট করেন, বড় বড় কথা বলেন, চিবিয়ে চিবিয়ে কথা বলেন। এজেন্সি মানে তারা যারা এনেছে প্রাইভেট পার্টি, তারা বাড়তিটা দিয়ে সেই জায়গাটা কভার করে দিল, সেগুলোও দেখতে হবে। কিছু হ্যাংলামি নিশ্চিতভাবে হয়েছে, সেগুলো তো আমরা খোলাখুলি ক্রিটিসাইজ করছি। যে সমস্ত হাজারে হাজারে আমাদের যুব সম্প্রদায় এত কস্টলি টিকিট কেটে গেলেন, তারা আশাহত হলেন এবং প্রতারিত হলেন। কিন্তু উনি অশোক দিন্দাকে দেখতে পাচ্ছেন না কেন? অশোক দিন্দাও তো তার সপরিবারে সেখানে গিয়ে ছবি তুলছিল মেসির সামনে দাঁড়িয়ে। আমাদের সব এমএলএ কে একটা করে কার্ড দিয়েছিল। ভারতীয় জনতা পার্টি খেলার মাঠে কি বলবে যে ওখানে মমতা আসবে, তুমি যাবে না? কোনোদিন বলে না। মাঠে ঢোকা আর মেসির পাশে ঘোরার কার্ড নিশ্চয়ই এক নয়। তাহলে বিজেপির এতগুলো এমএলএ এর মধ্যে শুধুমাত্র অশোক দিন্দা মেসির ফ্যান? এইসব কথা বলে, এইসব শাক দিয়ে মাছ ঢাকা যায়? 294 না 294 জন এমএলএ কেই একটা করে কার্ড দিয়ে এসেছিল, যারা বিধানসভা থেকে পেয়েছেন, নিয়েছেন। আমার রুমেও একটা কার্ড দিয়েছে। ওকে দেখাচ্ছে মেসির কাছাকাছি, মানে ওকে দেখাচ্ছে মেসির কাছাকাছি, যে মিস যেগুলো হয়েছে গোলমাল দেখা যায়নি তার মধ্যে। তা ওর কাছাকাছি যাওয়া মানে কি অশোক দিন তা দায়ী নাকি? ওকে অর্গানাইজার ছিল নাকি? দেখুন, বড় কোনো ম্যাচ বা আন্তর্জাতিক কোনো তারকা এলে নির্দিষ্ট একটা নিয়ম মানতে হয় আয়োজক সংস্থাকে। এ কথা নতুন করে কারোর বলে দেওয়া অপেক্ষা নেই। সেই বিধিনিষেধ এক্ষেত্রে মানা হয়েছিল কিনা, গতকালের ঘটনা এ প্রশ্নগুলো উঠেছে। এই প্রশ্নগুলো তুললেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। আর এই ধরনের বড় ইভেন্ট, বড় স্পোর্টসম্যান আনার ক্ষেত্রে যে টেকনিক্যাল ত্রুটিগুলো আছে, এটা নিয়ে বিশিষ্ট ক্রীড়া সংগঠক নিজেও তার তরুণ বয়সে তিনি ফুটবলার ছিলেন, কল্যাণ চৌবে, এই বিষয়ে আপনাদেরকে তিনটে কোশ্চেন আছে আপনার কাছে গুরুত্বপূর্ণ। কারা ঢুকতে পারবেন, ঢোকার জন্য কি তাদের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে এবং কি কি ইন্টারন্যাশনাল বিধিনিষেধ আছে, এগুলো সব দেওয়া থাকে। কল্যাণ চৌবে একটা অপদার্থ প্রেসিডেন্ট, তার তো ইস্তফা দেওয়া উচিত। কে কল্যাণ চৌবে? কোনোদিন ভারতের মূল একাদশে খেলেনি, মাঠে নামেনি। তাকে ঘুরপথে বসিয়ে দিয়েছে এআই হয়ে প্রেসিডেন্ট করে, আইনের ফাঁকে সুযোগ নিয়ে। আর যদি ভারত বিট করে যে পশ্চিমবাংলায় ইন্টারন্যাশনাল একটা ম্যাচ করতে হবে, সেক্ষেত্রে বারবার এই ঘটনাটা বাধা হয়ে দাঁড়াবে। এই যুবভারতীতে মমতাদির মুখ্যমন্ত্রী যখন, তখন এই মেসি খেলে গেছেন, আর এখন কল্যাণের মতো একটা ব্যর্থ অপদার্থ প্রেসিডেন্ট সে আসছে জ্ঞান দিতে। সেটা কল্যাণ চৌবে বলেছে, এর প্রতিক্রিয়া 50 বছর থাকবে। আমরা হয়তো সকলেই 50 বছর থাকবো না, কিন্তু এটা থাকবে। কল্যাণ চৌবে তার যে ক্রীড়া সংগঠক হিসেবে ভাস্ট এক্সপিরিয়েন্স। আর এখন এমন অবস্থা হয়েছে আইএসএল করা যাচ্ছে না। সেই কল্যাণ চৌবে জ্ঞান দেবে একটা ঘটনা নিয়ে? হাতি যখন গদে পড়ে চামচিকেতে লাথি মারে। এফেক্ট তো ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে, আপনার আইপিএল সহ অনেকগুলো ক্ষেত্রে আমরা নিজেরা দেখতে পাচ্ছি তার এফেক্ট ঘটছে। অতএব কল্যাণ চৌবে যেটা বলেছে ওটা ওর মুখেই মানায় ভালো। শুভেন্দু অধিকারী ভারতবর্ষের ফুটবলের অবমাননায়, এই অবনমনে কল্যাণ চৌবের রোল নিয়ে কিছু বলেছেন আজ? তো ওইটা আগে জিজ্ঞাসা করুন। কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করেও মেসি দর্শন অধরা। প্রশ্ন হচ্ছে দায় কার? 26-এর আগে, মানে 26-এর নির্বাচনের আগে রাজনীতিও গরম। উই ড্যামেজড। দিস ইজ ফার্স্ট টাইম 15 বছরে মুখ্যমন্ত্রীকে গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে। গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে রাজ্যের মহারানীকে। শুভেন্দু অধিকারীর যদি এত বেশি বুদ্ধি বলেই ওনার কিছু কিছু সমস্যা হয়ে যায়। যখন একটা ঘটনা ঘটে গেছে, মেসি চলে গেছেন,
পুলিশ কন্ট্রোল নিয়ে নিচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী যাওয়াটা উচিত, নাকি পুলিশ যেটা কন্ট্রোল নেওয়ার প্রসেসে আছে সেইটা শেষ করা উচিত? তা এত সাহসী মহিলা বাংলার অগ্নিকন্যা, গাড়ি ঘুরিয়ে মারছুট, চাচা আপন প্রাণ বাঁচা, দে ছুট, মার ছুট, গাড়ি ঘুরিয়ে নিয়ে উনি চলে এলেন না কেন? তো মাইক ধরে নিতেন, জয় বাংলা, তোমরা বসে পড়ো। শুভেন্দু অধিকারী জেনে রাখতে পারেন, মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে এই ঘটনা ঘটতই না, এই ঘটনা ঘটতো না। শুভেন্দুবাবু জ্ঞানটা দিন কুম্ভ মেলার যোগী আদিত্যনাথকে, যেখানে পরের পর পদপিষ্ট, পরের পর মৃত্যু, সেখানে গিয়ে জ্ঞান দিতে যান। এটা তৃণমূলের যে বলেছে আপনাদেরকে তাকে বলুন মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে। মমতা ব্যানার্জি ক্ষমা চেয়েছেন কেন? গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে গেছেন কেন? আর মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে যায় না, পালিয়ে তারা যায় যারা দল থেকে পালায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে আছেন, আর এরকম বহু ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে নিজে ফেস করেছেন। এপ্রিল মাসে সখাত সলিল তলে যাবে, তার আগে তিনি কার্বাইড দিয়ে কাঁঠাল এবং আম পাকানোর মতো মেসিকে দিয়ে খেলা হবে করতে গিয়েছিলেন, উল্টো খেলা হয়ে গেছে। তাই গাড়ি ঘুরিয়ে নিয়ে পিসিকে তার 15 বছর রাজত্বে প্রথমবার মার ছুট, প্রাণ বাঁচিয়ে ছুটতে হয়েছে। চলে এসছেন, সরকারের থেকে কোনো সহযোগিতা না, কোনো সহযোগিতা নেই। সরকার থেকে কোনো সহযোগিতা কিছু করেছে? না, আমরা ওসব কিছু নেই। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিটা খুব ভালো বোঝেন এবং দেন। মমতা ব্যানার্জির 5,000-কে দু পায়ে সজোরে লাথি মেরে তারা আবার দিল্লি, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সেখানে ছুটে যাচ্ছে অর্থ সংস্থানের জন্য। চলুন আজ ওদের কথা ওদের মুখ থেকেই শুনি। ভয়ে চলে এসেছি, মানে ওখানে চারিদিকে শুনছে মারামারি হয়েছে। এই 15 দিন হলো আসা আমার। আমরা থাকতাম কোরাপুট ডিস্ট্রিক্ট, LIC কলোনি। সবসময় আমরা লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড সবসময় সাথে নিয়ে চলতে হয় আমাদেরকে, মানে শান্তিপূর্ণভাবে আমরা ব্যবসা করতে পারছি না। ঝামেলা মারছে, মারাধরা করছে, বাঙালি খেদা বলে মারছে, এর জন্য চলে এলাম। আমরা ফেরি গেতাম উড়িষ্যায়, ফেরি গেতাম। লেখায় কিছু নাই, তো বসে আছে। 20 দিন আসা হলে তো কোনো কাজ কাম নাই, বেশি আছে উড়িষ্যা। ছেলে পেলে নিয়ে বাচ্চা টাচ্চা আছে, যে স্কুলে পড়াবো, তো এরকম এখন তো আবার প্রাইমারি স্কুলে এমন একটা স্কুলে গেছে, তাও একটা ভালো শিক্ষা নাই, মাস্টার নাই স্কুলে। আমি এখন বাড়িতে বসে আছি। আগে উড়িষ্যায় ফেরি করতাম, মোটামুটি 6 মাস থেকে যাইনি। ওই তো মাঠ ছিল, আর তার জন্য চলে এসেছি, আর যাইনি আমি। মাস দেখতে বসে আছে একদম, রাজমিস্ত্রি কাজও নাই। কিভাবে চলবে এখন? কাজ না থাকলে, টাকা পয়সা না থাকলে ওইভাবে চলতে হচ্ছে। বালুর দাম বেশি হয়ে গেছে, সেই জন্য কাজও পাচ্ছি না। সরকার ভাববে এখন কিভাবে চলবে। সরকার কি কোনো সহযোগিতা করেছে? না, কোনো সহযোগিতা করেনি। আমরা সেটা ফর্ম ফিল আপ করেছি, কিন্তু আমাদের কোনো সহযোগিতা হয়নি। এখন কি ভাবছে সেটা আমরা পাইও নি, মানে জানিও না, এটা বুঝতেই পারি না সরকার আছে কিনা। বাইরে কি যাওয়ার চিন্তা ভাবনা আছে? যদি কাজ কাম না থাকে যেতে হবে, মৃত্যু হাতে করে যেতে হবে। শুনতেই পেলেন, ওড়িশা থেকে বাঙালি খেদানো হচ্ছে, তাই ভয় পেয়ে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন। মুর্শিদাবাদে ফিরে এসেছেন কেউ 6 মাস, কেউ এই দিন 20 হলো। তারা ভরসা করেছিলেন যে মুখ্যমন্ত্রী যা বলেছিলেন, তার অর্থাৎ মুখ্যমন্ত্রীর মুখের কথায় তারা ভরসা করেছিলেন। এই দশাকালে শুনুন কি বলছেন তারা। বাইরে বসে কাঁদবার দরকার নেই, আর বিজেপির মার খাওয়ার দরকার নেই। আমাদের কাছে যা খবর পাওয়া যাচ্ছে যে তারা বেশিরভাগই হচ্ছে বাংলাদেশি, আর বাংলাদেশি লোকেরা এসে যদি তারা সেখানে স্থানীয় মানুষের উপর দাদাগিরি শুরু করে, তাহলে সব জায়গাতেই এরকম হবে, অত্যন্ত স্বাভাবিক। বাঙালি কিছু থাকে, তাদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করতে, আমরা তাদেরকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আশ্বস্ত করছি। ফিরে আসুন বাংলায়। বাংলায় এখন মনে রাখবেন, শিল্পের গতি, শিল্পের মতি, কর্মে গতি, কাজে গতি, সেলফ হেল্প গ্রুপের গতি, আনন্দধারার গতি। জলঙ্গির পরিযায়ী শ্রমিক পরিবারে কোনো আনন্দধারাই বইছে না। ঘরে ফিরুন, কাজ পাবেন, ঘরে ফিরুন, মাসিক 5,000 করে ভাতা দেব। কোথায় কাজ বলুন তো? কোথায় তারা ভাতা পাচ্ছেন?
ঘরে ফিরে ওরা ভাতার জন্য আবেদনও করেছিলেন, কিন্তু ভাতার এক কানা করিও রবিউল, মুকুল, নিপুদের কেউ পাননি। তাহলে কারা ভাতা পাচ্ছেন এ প্রশ্ন তো উঠবেই। পরিযায়ী শ্রমিক অনেক ফিরে এসছে, এখানে প্রায় 37 লক্ষ। আমরা তাদের মাসে 5,000 টাকা করে দিচ্ছি। মুখ্যমন্ত্রী দেওয়া হিসেব অনুযায়ী ফিরে আসা 37 লক্ষ পরিযায়ী শ্রমিক 5,000 টাকা করে ভাতা পাচ্ছেন। 37 লক্ষ ইন্টু গুণ 5,000, মানে রাজ্য সরকারের পরিযায়ী ভাতা দিতে মাসে খরচ বেড়েছে 1850 কোটি টাকা। তাহলে এই রবিউল, নিপুরা কি এই 37 লক্ষের বাইরে, নাকি মাঝখান থেকে ওখানেও নেপোয়ে দই মেরে চলে গিয়েছে? পরিযায়ী শ্রমিকের মিথ্যে পরিচয় ভাতা নিতে শুরু করেছেন কি কেউ কেউ, এ প্রশ্ন উঠছে। যদিও বাংলায় ঠিক কত পরিযায়ী শ্রমিক রয়েছেন তার সংখ্যাটা একটু গোলমেলেই বটে। মুখ্যমন্ত্রী 37 লক্ষের হিসেব দিচ্ছেন ঠিকই। পরিযায়ী শ্রমিক বোর্ডের চেয়ারম্যান শামিউল ইসলাম তিনি দাবি করেছিলেন যে 20 লক্ষ থেকে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক এ রাজ্যে রয়েছে। তাহলে মুদ্রা প্রশ্নটা হলো কি, রবিউলরা কেন এই ভাতা থেকে বঞ্চিত হলেন? আরো একবার করলাম প্রশ্ন। মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের পর তিনি বীর দর্পে ঘোষণা করেছিলেন, আমার রাজ্যে ফিরে আসুন। ফিরে আসার পর অন্ততপক্ষে আমার সীমিত ক্ষমতার মধ্যেও আমি 5,000 টাকা করে ভাতা দিব। কারণ বর্তমানে ভাতারের লোকেরা এই ভাতা পাচ্ছে না, তাহলে মুর্শিদাবাদ লোকেরা পাবে কোথায়? মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা, যেমন সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, এদিককার শ্রমিকরা আস্তে আস্তে তারা নিজেদের বাড়িতে, নিজের গ্রামে, নিজের এলাকায় ফিরছে এবং সরকারি সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা তারা পাচ্ছে। সেটা 5,000 টাকার মান্থলি স্কিম হোক, অথবা এককালীন সহযোগিতা হোক, বা কোথাও কাজ হোক, ক্ষুদ্র শিল্পে, কুটির শিল্পে কাজে লাগাচ্ছে। সরকার থেকে কোনো সহযোগিতা কিছু করেছে? না, আমরা ওসব কিছু করিনি। এখন কিভাবে চলবে তাহলে? কিভাবে চলবে এখন দেখতে হবে। জমি জায়গাও নাই যে কইরি খাবে বাড়িতে, বিদেশ খাইতে লাগা খাওয়া। যদি কোথাও এরকম খবর থাকে আমরা তাদের প্রতি অনুরোধ করব যে আপনারা লোকাল বিডিও, এসডিও সাহেব, লোকাল বিডিও সাহেব, অথবা আমাদের যারা পঞ্চায়েত সমিতির নেতৃত্ব আছে, জেলা পরিষদের নেতৃত্ব আছে, তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিটা খুব ভালো বোঝেন এবং দেন, এই ব্যাপারে তার বিকল্প নেই, এটা আমরাও মানি। প্রতিশ্রুতিটা তিনি কিন্তু রানী। ঢপের চপ শিল্প ছাড়া আর কোনো শিল্প কি পশ্চিমবঙ্গে আছে? বন্ধ করে দিয়েছে এই পশ্চিমবঙ্গকে এই মুখ্যমন্ত্রী। মিথ্যা কথা, দুর্নীতি, কাটমানি, চুরি, নারী নির্যাতনের মন্ত্রী। সেই জন্য দলে দলে পরিযায়ী শ্রমিকরা অর্থ উপার্জনের জন্য বাইরে রাজ্যে যায়। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রচুর শ্রমিক তারা বাংলায় এসে কাজ করে, সেটার সংখ্যা কিন্তু প্রায় 14 থেকে 15 লক্ষ। পরিযায়ী শ্রমিকদের নতুন সমস্যা যেটা তৈরি হচ্ছে, আর আবারও জবের থেকে ধর্মের জিগির আবার শুরু হচ্ছে, তবে থেকে এই পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে কিন্তু অত্যাচারিত হচ্ছে। নদিয়া এবার এসআইআর আতঙ্কে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ উঠছে। 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল না রানাঘাটের মাটিকুমড়া মধ্যপাড়ার বাসিন্দা, যার নাম সুশান্ত বিশ্বাস। তালিকায় নাম না থাকায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন, এমনটাই তার বাড়ির তরফ থেকে জানানো হচ্ছে। বাড়ি থেকে বেরোনো তিনি বন্ধ করে দিয়েছিলেন, এমনটা তার পরিবারের দাবি। রবিবার ঘর থেকে তার দেহ উদ্ধার হয়। ওই ভোটের ওই সব ওই যে কি এসিয়ার না কি ওই সে জানতে ওই সব হয়েছে, সেই কানেরতে উনি ঘরেতে বেরোয় না, কথা বলে না। উনি মারা গেলেন কিভাবে? ওই যে ওই টেনশনে, ওই কি হবে কি না হবে, আমার জেলে নিয়ে যাবে, আমি জেলে যাইয়েই মরে যাব, আমার যদি নিয়ে যায় আমি জেলে যাই, এই জেলের মধ্যে মরে যাব, আমার এইসব বলতো। ওই এছাড়ার কাগজের কথা শুনে উনি এইসব করছি, বুঝছেন, অনেক বুঝাচ্ছি কিন্তু কোনোভাবে বুঝ মানছে না উনি। একই কথা বলছে যে আমার জেলে ধরে নিবে, আমার হিয়ারিং এ ডাকলে আমি কি বলবো, ওনার কোনোভাবেই পারছি না আমরা বুঝাচ্ছি। যে ওই এসআইআর নিয়ে একটু টেনশন করতো, আমি সবসময় বুঝাতাম যে এসআইআর নিয়ে টেনশন করবেন না। 2002 এর নাম আছে ওনার? 2002 ওনার নাম নেই, ওনার মার আছে।